আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা। এদিকে লেবাননে ইসরায়েল যুদ্ধবিরতিকে যেভাবে দেখছে ইরান। জানিয়ে দিব যে কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জরুরি, জানালেন বাইডেন। আরও থাকছে, ট্রাম্পকে নিয়ে নতুন তথ্য দিলেন পুতিন। সর্বশেষ জানিয়ে দিব নিজের উত্তরসূরির নাম ঘোষণা করছে মাহমুদ আব্বাস। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্যোগে ইসরায়েল লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরই মধ্যে লেবানন অভিযোগ করেছে, এই চুক্তির শর্ত লঙ্ঘন করে অন্তত 6টি জায়গায় হামলা করেছে ইসরায়েল। বুধবার স্থানীয় সময় সকাল 4টা থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইতিমধ্যে লেবাননের সংগৃহীত মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছে লেবানন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুড়েছে, কারণ সেখানে সন্দেহভাজন দেখা গিয়েছিল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী এই অঞ্চল থেকে হিজবুল্লাহর সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার কথা। এর আগে আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে হুঁশিয়ারি দিয়েছে, দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার সকাল 5টা থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। সে সময় যেন কোনো ব্যক্তি বাইরে বের না হন। এ সময় হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ হতে পারে বলে মনে করা হচ্ছে। লেবাননের সরকারি সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষের বিষয়ে তদন্ত তথ্য দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যকার হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তার শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইসরায়েলি সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। অপরদিকে হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে লেবাননের সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন থাকবে। কোনো পক্ষই অন্য পক্ষের উপর আক্রমণ করতে পারবে না। লেবাননে ইসরায়েল যুদ্ধবিরতিতে যেভাবে দেখছে ইরান। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। তিনি জানিয়েছেন, একটি কৌশলগতভাবে লেবাননের জয়ের জন্য এবং ইসরায়েলের জন্য পরাজয়। বৃহস্পতিবার এক বার্তায় আইআরজিসির প্রধান এই বার্তা জানো পেহের নিউজের। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসিমের কাছে এক বার্তায় লেবানন এবং হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার জন্য অভিনন্দন জানান মেজর জেনারেল হোসেন সালামি। ইসলামী বলেন, লেবাননের ফ্রন্টে যুদ্ধবিরতি হল ইহুদিবাদী শাসকদের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয়, যা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে তার কোনো অশুভ লক্ষ্য ও উচ্চ আকাঙ্ক্ষা অর্জন করতে পারেনি। তিনি আরও বলেছেন, এই যুদ্ধবিরতি হয়তো গাজার যুদ্ধ শেষ করার দিকে একটি নতুন যুদ্ধবিরতির সূচনা হতে পারে। সালামি উল্লেখ করেন যে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য যখন সম্মত হয়েছিল তখন এটি হিজবুল্লাহর মিসাইল আক্রমণের মুখে ছিল, যা শাসনের সেনা ঘাঁটি এবং কৌশলগত স্থাপনগুলোকে লক্ষ্য করে চলেছিল। এর ফলে তেল আবিব এবং তার সমর্থকদের জন্য এটি একটি শিক্ষা ছিল। তিনি বলেন, অগ্রহণযোগ্য এই শাসক ব্যবস্থা পতনের দিকে যাচ্ছে এবং গাজা ও লেবাননে যে অপরাধযোগ্যগুলো তা করছে তা প্রতিরোধকে আরও শক্তিশালী করবে। আইআরজিসির প্রধান বলেছেন, হিজবুল্লাহ সত্যিকারের অর্থে ইসরায়েলকে তার খারাপ লক্ষ্য অর্জন থেকে বিরত করে লেবাননের উত্তর ফ্রন্টে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়ে এই বিজয় অর্জন করেছে। 2023 সালের অক্টোবর শুরুতে ইসরায়েল গাজার উপরে গণহত্যামূলক যুদ্ধ চালানোর পর লেবাননের উপর তার সহিংস আক্রমণ শুরু করেছিল। ইসরায়েলি হামলায় লেবাননে অত্যন্ত 3,823 জন নিহত এবং 15,869 জন আহত হয়েছেন। যে কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জরুরি, জানালেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, রাশিয়া ইউক্রেন সর্বশেষ আক্রমণ বিপজ্জনক। এটি ইউক্রেনের জনগণকে রুখে আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সহায়তা জরুরির আরেকটি স্মরণীয় উদাহরণ। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবরে এপির বাইডেন বলেন, রাশিয়ার হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এটি ইউক্রেনের জনগণের প্রতি তাদের সমর্থন এবং রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে তাদের শিক্ষা নিশ্চিত করার প্রয়োজন এবং গুরুত্বের আরেকটি স্মরণীয় উদাহরণ। বৃহস্পতিবার ইউক্রেনের প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলাকে বাইডেন উদ্বেগজনক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। এই হামলার ফলে 1 বিলিয়ন মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বাইডেন বলেছেন, আজকের দিন আমার বার্তা ইউক্রেনের জনগণের জন্য পরিষ্কার যে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে রয়েছে এবং থাকবে।
ট্রাম্পের উপর ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে তিনি ইউক্রেনের প্রতি নীতি পরিবর্তন করবেন, যেটি ফেব্রুয়ারি 2022 সালে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে প্রায় $600 বিলিয়ন সহায়তা দিয়েছে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ করবেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মধ্যস্থতা করবেন, কিন্তু তার আলোচকরা সতর্ক করেছেন যে আসন্ন রিপাবলিকান প্রেসিডেন্ট সম্ভবত ইউক্রেনকে চাপ সৃষ্টি করতে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত ব্যবহার করবেন, যাতে তারা এমন একটি চুক্তিতে সম্মত হয় যাতে তাদের অধিকৃত ভূখণ্ড স্থায়ীভাবে ছেড়ে দিতে হয় বা ন্যাটোতে যোগ না দেওয়ার চুক্তি করতে হয়। বুধবার ট্রাম্প তার ইউক্রেনের উপদেষ্টা হিসেবে ভারপ্রাপ্ত জেনারেল কিথ কিলগের নাম ঘোষণা করেছেন। তিনি এবছর একটি নিবন্ধে লিখেছেন যে শান্তি আলোচনা চাপিয়ে দেওয়ার জন্য মার্কিন সামরিক সহায়তা ব্যবহার করা উচিত। ট্রাম্পকে নিয়ে নতুন তথ্য দিলেন পুতিন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে নতুন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ট্রাম্পের সামর্থ্য নিয়েও কথা বলেছেন পুতিন। শুধু তাই নয়, রিপাবলিকান এই প্রার্থীর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা বাড়বে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। কাজাকিস্তান সফরকারী রাশিয়ার প্রেসিডেন্ট জানান, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তি হিসেবে যুদ্ধবিমান ব্যক্তি, শুধু তাই নয়, নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট চলমান বৈশ্বিক সমস্যার সমাধানে সামর্থ্য রাখেন বলেও জানান পুতিন। রুশ প্রেসিডেন্ট মনে করেন ট্রাম্পের অনেক অভিজ্ঞতা রয়েছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নীতি নির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় ওয়ারিশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুমকি দিয়েছে রুশ প্রেসিডেন্ট। প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেনের পার্লামেন্টে প্রেসিডেন্সিয়াল কার্যালয় বা মন্ত্রণালয়ের হামলা চালায়নি রাশিয়া। কিয়েভেও আকাশ প্রতিরক্ষা দ্বারা ব্যাপকভাবে সুরক্ষিত। তবে পুতিনের দাবি রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়ারিশনিক ভূপাতিত করা সম্ভব, যদিও এ দাবি নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের সন্দেহ রয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেছেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ড হামলায় লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠান অথবা কিয়েভের নেতা নির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে। নিজের উত্তরসূরির নাম ঘোষণা মোহাম্মদ আব্বাসের। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব পালন করে আসছে মোহাম্মদ আব্বাস। 2005 সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন। 79 বছর বয়সে এই নেতা বর্তমানে বার্ধক্যজনিত নানা সমস্যা ভুগছেন। নিজের শারীরিক অবস্থা যখন এমন, তখন তিনি নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন। বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস একটি নতুন ডিগ্রি জারি করেছেন। এই ডিগ্রিতে তিনি তার উত্তরাধিকারের নাম ঘোষণা করেছেন। অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। বুধবার ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াকাফা প্রকাশিত ডিগ্রিতে বলা হয়েছে, ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের বর্তমান সভাপতি প্রবীণ ফাতা নেতা রাউহি তুফাইক এর পদে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট পদ শূন্য হলে সামরিক তিনি দায়িত্ব পালন করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক ফাতাহের একটি সিনিয়র সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, মার্কিন ব্যাপক চাপের উপর এমন ডিগ্রি জারি করেছেন মোহাম্মদ আব্বাস। তিনি বলেছেন, যুদ্ধের পর গাজার বেসামরিক বিষয় পরিচালনার জন্য একটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ আব্বাস এটি কমিটি ঘোষণা করবেন, তবে সেটিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ কোনো দায়িত্বে থাকবে না। একটি জ্যেষ্ঠ ফিলিস্তিনি সূত্র ইসরায়েলি গণমাধ্যম হারেতকে জানিয়েছে, মোহাম্মদ আব্বাসের উপর অবসরের বিষয়ে চাপ দিয়েছে। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বদলে তিনি বেছে নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ডিগ্রি ফিলিস্তিনের বর্তমান আইনকে প্রতিস্থাপন করে। আইনে বলা হয়েছে, ফিলিস্তিন আইন পরিষদের স্পিকার প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হবেন।